আসসালামু আলাইকুম, প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহমুদ। প্রিয় দর্শক, আজকে দুটো প্রসঙ্গে কথা বলবো। একটি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, অন্যটি বাংলাদেশ বিষয়। বাংলাদেশে ঢাকাতে পা দিয়ে আমি যে দৃশ্যগুলো দেখেছি কদিন, সেই দৃশ্যগুলো আজকে আপনাদের জানাবো। বেশ হতাশাজনক অনেকগুলো বিষয় আছে। রাষ্ট্র নিয়ে আমি বেশ চিন্তিত বলতে পারেন। আর যেটা দিয়ে শুরু করব সেটা হলো মধ্যপ্রাচ্যে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে তার ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়ট ফেরত নিতে বলেছে। দখলদার দেশটি বলে দিয়েছে যে লেবানন যখন আমার দেশে আক্রমণ করেছিল, তোমার প্যাট্রিয়ট কিচ্ছু করতে পারেনি। তুমি বলেছিলে এগুলো অ্যাডভান্স আকাশ প্রতিরক্ষা সিস্টেম, কিন্তু লেবানন যে আপগ্রেড মিসাইলগুলো মেরেছে এবং আমার 8200 যে ব্যাটালিয়ন সেটাকে উড়িয়ে দিয়েছে, এটা কোনোভাবে ইন্টারসেপ্ট করতে পারেনি। দখলদার বলেছে তুমি বরং তোমার এই প্যাট্রিয়ট তুমি ইউক্রেনকে দিয়ে দাও, আমার লাগবে না, আমার যেগুলো আছে সেগুলো দিয়ে যদি পারি আমি আমাকে রক্ষা করব। তখন আমেরিকা বলেছে ওকে, তাহলে তুমি এগুলো ইউক্রেনকে পাঠিয়ে দাও, রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করো। এই পরিস্থিতিতে রাশিয়া আমেরিকা এবং ইসরায়েলকে ধমক দিয়ে বলেছে যদি আর কোনো প্যাট্রিয়ট ইউক্রেনে পাড়া দেয় তবে আরো বিপজ্জনক কিছু আমরা ইরান এবং হিজবুল্লাহর হাতে পৌঁছে দেব, যেটা তোমাকে ধ্বংসের জন্য চূড়ান্ত ফয়সালা হবে। এবং ইসরায়েলের ধমকের পর, রাশিয়ার ধমকের পর ইসরায়েল আমেরিকাকে বলেছে ওকে, আমি তো দিতে পারছি না, তুমি বরং তোমার এই ডিফেন্স সিস্টেমগুলো তুমি দাও, অর্থাৎ তোমাকে আমি ফেরত দিই, তুমি সেগুলো ইউক্রেনকে দাও। এই পরিস্থিতির মধ্যে রয়েছে একটি বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি, ইরানে আজকে একটি বিশাল জাহাজ এসে পৌঁছেছে রাশিয়ার পক্ষ থেকে। অর্থাৎ এই জাহাজটিকে পশ্চিমারা ইতিমধ্যে নিষেধাজ্ঞার কাতারে ফেলেছে। রাশিয়ান একটা জাহাজ, সেই জাহাজটি ইতিমধ্যে ইরানে এসে পৌঁছেছে। আর সেই জাহাজ ভর্তি করে রাশিয়া ইরানকে বিভিন্ন ধরনের অস্ত্র পাঠিয়েছে এমন অভিযোগ উঠেছে। সেখানে কি কি ধরনের অস্ত্র আছে এটা বলা মুশকিল, তবে কয়েকটি সূত্র বলছে S-400 তো আগেই চলে এসছে, যদিও ইরান স্বীকার করেনি বা রাশিয়াও স্বীকার করেনি। এবার নতুন ভ্যারিয়েন্ট বা নতুন ধরনের মিসাইল এসেছে, যেগুলো এই যে 72 ঘন্টা বা 48 ঘন্টা যে দখলদারদের উপর আক্রমণ করতে পারে ইরান, এই মিসাইলগুলো সেই জন্য অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছে রাশিয়া ইরানকে। ইরান কিছু জিনিস তাদের কাছে রাখবে, কিছু সিরিয়াতে পাঠাবে, কিছু লেবাননের হিজবুল্লাহর কাছে পাঠাবে এমন শোনা যাচ্ছে। তবে হুতিদের একটা বড় গ্রুপ তারা লেবাননে এসে পৌঁছেছে। বলা হচ্ছে তারা লেবাননের ভেতর থেকে স্থল অভিযানের জন্য দখলদার দেশটিতে ঢুকে পড়তে পারে সীমান্ত ভেঙে বা সীমান্ত গলিয়ে। এবং সিরিয়াতে একটা বড় প্রস্তুতি চলছে, তারা যে কোনো সময় দখলদার দেশটিতে আক্রমণ করতে পারে। অন্যদিকে গাজা থেকে তো কন্টিনিউ চলছেই আক্রমণ, এবং গাজার ভেতর থেকে প্রতিরোধ যোদ্ধারা দখলদারদের রাজধানীকে টার্গেট করেও মিসাইল ছুড়েছে। বলা যাচ্ছে যে দখলদাররা তাদের 8200 ব্যাটালিয়ন বা তাদের যে ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার, এটি আক্রান্ত হওয়ার পর তারা অন্ধকারে চলে গেছে। তারা অনেক কিছুকেই ইন্টারসেপ্ট করতে পারছে না, শনাক্ত করতে পারছে না। এক কথা যদি আমরা বলি সংক্ষেপে, যে ইসরায়েল অনেকদিন পরে একটা বড় ধাক্কা খেয়েছে এবং এটি ইরানের পরামর্শে হিজবুল্লাহ করেছিল। এখন ইরান, যেটি বারবার মার্কিন গণমাধ্যম বলছে যে তারা ইরান যে কোনো সময় অর্থাৎ 48 থেকে 72 ঘন্টার মধ্যে আক্রমণ করবে, এটি আজকেও আমেরিকার দাবি ছিল। তো আমরা ইতিমধ্যে দেখছি যে আমরা প্রায় 36 ঘন্টা অতিক্রম করেছি। এখন এই আক্রমণটা কবে নাগাদ হতে পারে বলা মুশকিল। তবে আজকে শুক্রবার,
ধারণা করা হয়েছিল যে আজকে এই শুক্রবারের দিনগুলোতেই মুক্তিকামীর দল একটু বেশি অ্যাটাক করে থাকে, একটা পবিত্র দিন হিসেবে তারা এটাকে বিবেচনা করে। তো আজকে আমরা এখন পর্যন্ত দেখিনি আক্রমণের, এই যে লাইভটি যখন করছি তখন পর্যন্ত আমি দেখিনি কোনো আক্রমণের ঘটনা ঘটেছে। দর্শক, আরো অনেকগুলো খবর ছিল, আজকে দিতে চাচ্ছি না, ইনশাল্লাহ আগামীকাল সকালে আপনাদেরকে কিছু খবর জানাবো। তো বুঝতে পারছেন ঢাকাতে এসছি, ঢাকাতে অনেক কাজ, এই ব্যস্ততার জন্য রাতে একটু বেশি রাত করে ফেলেছি। লাইভটি তো রেকর্ডেড ভিডিও। তো এখন আপনাদেরকে বাংলাদেশের কিছু খবর দিচ্ছি। আজকে আমি রাজধানীর বেশ কয়েকটা অঞ্চল ঘুরেছি, টিএসসি এলাকায় গিয়েছি, কয়েকটি অভিজাত হোটেলে বসেছি, কফির আড্ডায়, চায়ের আড্ডায়। তবে খুব হতাশায় ভুগছিলাম। প্রতিটি মানুষের মধ্যেই স্বাধীন দেশকে নিয়ে কিছু টেনশন তৈরি হয়েছে। বেশ বড় মাপের কিছু আইনজীবীদের সাথেও কথা হচ্ছিল, তারা বলছেন জামায়াতে ইসলাম এবং বিএনপির মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়ে গেছে এবং জামায়াত ইসলাম বা বিএনপি তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের লোক নিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতায় নেমে গেছে। এটা স্বাভাবিকভাবে নিচ্ছি আমি, স্বাভাবিকভাবে প্রতিযোগিতা হবে। এখন মাঠে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের লোকেরা তাদের চাকরি চলে যাওয়া লাগেনি, তারা অটোমেটিক ভয়ে তারা অনেকে পদ ছেড়ে চলে গেছে। তো সেই পদগুলো তো শূন্য থাকতে পারে না। পুলিশের বেশ কজন ডিআইজি লেভেলের ব্যক্তির সাথে কথা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা পড়েছেন, আবার অনেকেই তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একজন হিন্দু পুলিশ অফিসার আমার সাথে দেখা করেছেন, তিনি খুব আক্ষেপের সাথে বলেছেন যে ভাই, পুলিশের হাতে এখন হাজার হাজার কোটি টাকা, আপনি আমার ড্রেস দেখে বলে দেন আমি কত টাকার মালিক হতে পারি। এবং তিনি বলেছেন যে আমি যখন চেয়ারে ছিলাম তখন বাংলাদেশে উপজেলা নির্বাচনে মাত্র 5টি স্থানে উপজেলায় বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছিল, তার মধ্যে 3টি আমার এলাকায় বিজয়ী হয়েছে। আমি নিরপেক্ষভাবে কাজ করেছি। আমি দাবি করবো না আমি বিএনপির, আমি আওয়ামী লীগেরও না, আমি বিএনপিরও না, কিন্তু আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে প্রশাসন থেকে, আমার তেমন কিছু নেই। এবং তিনি তার মোবাইলে আমাকে দেখিয়েছিলেন তিনি মুসলমানদের জন্য মসজিদ বানিয়েছেন, হিন্দু অফিসার। তিনি বলেছেন আমি কোনো ধর্ম প্র্যাকটিস করি না, গড বিশ্বাস করি কিন্তু কোনো ধর্ম পালন করি না, প্র্যাকটিসিং নই। তবে আমি বিশ্বাস করিনি যে আমার এই পরিণতি হবে। তারপর আমার অবসর হয়েছে, এটা আসলে আমি মানতে পারছি না, কারণ আমাকে একটা লম্বা সময় অভাব অনটনে কাটতে হবে। আমি মনে করব আমার প্রশাসনের ভাইরা আমার বক্তব্যে বুঝতে পারছেন তিনি কে, তার ব্যাপারে একটু যাচাই বাছাই করবেন। আমি তার নামটি বলছি না, তার ব্যাপারে অবশ্যই যাচাই বাছাই করবেন। আবার অনেক পুলিশের ডিআইজি আছেন যাদেরকে ঢাকা থেকে সরানো হচ্ছে, এসপি লেভেলের ব্যক্তি আছেন যাদেরকে ঢাকা থেকে সরানো হচ্ছে। এদের অনেকেই আছেন যারা আওয়ামী লীগ করতেন না, কিন্তু বিভিন্নভাবে তারা নিজেকে, কি বলবো, যে হয় না আওয়ামী লীগের সব লোকই তো আমরা মোটামুটি চিনি, অতিরঞ্জিত যারা, অতি উৎসাহী যারা, এর মধ্যেও কিছু মেধাবী চৌকস অফিসার ঢুকে গেছেন যাদেরকে সরকারের প্রয়োজন ছিল, সেই লোকগুলো বঞ্চিত হচ্ছেন। আমরা দেখেছি ঢাকাতে প্রত্যেকটি স্থানে পুলিশ গোলাগুলি করেনি, কোনো কোনো জায়গায় পুলিশ ফাঁকা গুলি করেছে, কোনো মানুষকে লক্ষ্য করে গুলি করেনি। এরকম বহু স্পট রয়েছে, সব জায়গায় লাশ পড়েনি। তো এগুলোকে চিহ্নিত করা উচিত, কারা কারা অতিরঞ্জিত করেছেন, কারা কারা অতি উৎসাহী পুলিশ ছিলেন। আবার এই সময়ে যারা পদোন্নতি হয়েছে, যারা পদবঞ্চিত হয়েছেন, এটা তালিকার সঙ্গে সঙ্গে এটাও দেখতে হবে সবাই অপরাধের সাথে যুক্ত কিনা, সবাই অবৈধ পথে ইনকাম করেছেন কিনা, এই জিনিসগুলো একটু যাচাই বাছাই করা দরকার। তবে সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটা আমি নিজের চোখেও দেখেছি বা আমাকে অনেকে অভিযোগ করেছেন, সেটা হলো যারা এতদিন সরকারে ছিলেন না, আমি বলবো না দলটি কারা হতে পারে, তাদের অনেক টাউট গ্রুপ মাঠে নেমে গেছে। তারা তাদের কাছে আওয়ামী লীগের অনেক লোকরা আসছেন, তাদেরকে মোটা অঙ্কের টাকা দিচ্ছেন তাদেরকে বিভিন্ন পদে আবার বসানোর জন্য। আমি জানি না তারা পদে বসাতে পারেন কিনা বা সেই ক্ষমতা আছে কিনা, কিন্তু এই লোকগুলো যারা টাকা দিচ্ছেন তাদের বলবো যে আগে বুঝে শুনে টাকা দিবেন। এখন অনেকেই রাষ্ট্রীয়ভাবে অনেক বড় পদে বসে গেছেন, দাবি করবে, হ্যাঁ, ভালো হোটেলে বসে আপনাদের সাথে শেয়ার করবে। আদৌ কি তারা সেই কাজগুলো করতে পারেন কিনা সেটা বুঝবেন।
আপনারা, আমি মনে করি যে কোনো ব্যক্তিকে অর্থ দিয়ে কোনো পদে বসা এটা খুব জটিল, আবার কাউকে অর্থ দিয়ে নিজে বেঁচে যাওয়া, নিজের অপরাধ থেকে বেঁচে যাওয়া এটাও কঠিন। কেউ মামলা থেকে বাঁচার জন্য মোটা অঙ্কের টাকা দিচ্ছেন, কেউ দেশে থাকার জন্য বা তার ব্যবসা বাণিজ্য চালু রাখার জন্য গোপনে অনেক আওয়ামী লীগের সাথে আঘাত করছেন, বিএনপির সাথে আঘাত করছেন বা অন্যান্য দলের সাথে আঘাত করছেন। এরকম কি বলবো যে 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, তিনি আওয়ামী লীগকে একা রেখে চলে যাওয়ার পর অসহায় আওয়ামী লীগ বা অভিভাবকহীন আওয়ামী লীগ এখন বর্তমান যারা সরকারে আছেন বা যারা সরকারে আসতে পারেন তাদের সাথে নিয়োগ করছেন মোটা অঙ্কের টাকার বিনিময়। আমি মনে করি এই বিষয়গুলোতে নজর রাখা উচিত। প্রশাসন এখনো একেবারেই বলা যায় একটা আতঙ্কিত অবস্থার মধ্যে রয়েছে, আতঙ্কগ্রস্ত আমাদের প্রশাসন। এখান থেকে প্রশাসনকে বেরিয়ে আসতে হবে। দেশ আমাদের প্রত্যেকের, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যেটাই বলি না কেন আমাদের সবার দেশ। যারা অপরাধ করেছেন তারা অবশ্যই আইনের আওতায় আসবেন, আর যারা অপরাধ করেনি তারা যে দলেরই হোক তাদেরকে কেউ আটকাবেন না, তাদেরকে কেউ তাদের পথ বা তাদের পথে বাধা সৃষ্টি করবেন না। কারণ যে লোক এতদিন আওয়ামী লীগের থেকেও অপরাধ করেনি মনে করবেন সেই প্রকৃত মানুষ। আবার যারা এখন ক্ষমতায় আছেন বা যারা আগামীতে ক্ষমতায় আসবেন, তারা যদি এই ক্ষমতার সময় কোনো অপরাধ না করেন, মানুষের জন্য কাজ করেন, মনে করবেন তারাও প্রকৃত মানুষ। আমি বলবো যে আমি সামনের দিকে হয়তো অনেকের তালিকা ধরে ধরে আপনাদের বলবো। আমি সময় দিলাম বিষয়গুলি সংশোধনের, কারণ আমি এখন কোনো ব্যক্তিকে ডাউন করার জন্য, কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলার জন্য এই ভিডিও করছি না। অনেক পুলিশ এসে তাদের অসহায়তার কথা বলেছে। রাজধানীতে পাড়া দেওয়ার পর থেকে অনেক অফিসাররা যোগাযোগ করেছেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন, মেসেঞ্জারে যোগাযোগ করেছেন, আসছেন, দেখা করেছেন, তাদের অসহায়তার কথা বলছেন। আমি মনে করি এই অসহায়ত্বগুলো দূর করতে হবে। যারা অপরাধ করেননি রাষ্ট্র তাদেরকে সঠিক পদে বসাবেন, আর যারা অপরাধ করেছেন তাদের নিস্তার নেই। এটুকু অ্যাটলিস্ট মনে রাখতে পারেন। আমি আগামী সময়গুলোতে আপনাদেরকে এর চেয়েও একদম নাম ধরে ধরে, তালিকা ধরে ধরে দেবার চেষ্টা করব। এবং এই সময়টা অনেকেই বন্ধু সেজে অনেক কাজ করবে, অনেক কথা বলবে, দিন শেষে আপনার ক্ষতিও করতে পারবে। রাষ্ট্র খুব ক্রুশিয়াল টাইমে আছে, আবারও বলছি, খুব ভয়ঙ্কর একটা টাইম পার করছে। বিপ্লব প্রতি বিপ্লব, কিন্তু মানুষ যেভাবে অর্থের জন্য নেমে গেছে বা টাউটগিরি শুরু করেছে, মানুষ যেভাবে ধোঁকা দিতে শুরু করেছে, মানুষ হতাশ হয়ে যাচ্ছে। যারা এদের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, হাজার হাজার বাবা মা তার কোল খালি করেছেন, এই জন্য না। কিন্তু মনে রাখবেন, আমরা দীর্ঘদিন দেশ ছাড়া ছিলাম, এই জন্য না। বহু মানুষ এখন দেশেই আসতে পারেননি। প্লিজ বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। আমাদের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা, আজকে আমি নিজের চোখে টিএসসিতে দেখে এসছি কি পরিমাণ পরিশ্রম করছে, কষ্ট করছে, নিজের হাতে তারা মালামাল গ্রহণ করছে, প্যাকেট করছে, কাঁধে বহন করে তারা সেগুলো ট্রাকে তুলছে, পরিশ্রম করছে। আমাদের ছাত্ররা লুটপাট করছে, লুটেরারা। এরা আওয়ামী লীগের সময় লুট করছে, এরা এই সময় এসে লুট করবে, এরা আগামী দিনে লুট করবে। তাই এদের থেকে প্রত্যেককে সাবধান থাকতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।